বন্ধুরা, আমাদের চন্দ্রযান 3 চাঁদের রহস্যোন্মোচন করার জন্য ক্রমশ অগ্রসর হচ্ছে। 14 জুলাই 2023 সালে চন্দ্রযান 3 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ হওয়ার পর এখনো পর্যন্ত আর্থ অরবিটের প্রদক্ষিণ করতে করতে তার শেষ কক্ষপথের নিকটে পৌঁছে গেছে। শেষ পর্যায়ে চন্দ্রযান 3 কে তার রাস্তায় ক্রমশ সাবধানতার সাথে অগ্রসর হতে হবে। পরবর্তী রাস্তা অনেক কঠিন হতে চলেছে। চন্দ্রযান 3 কে শুধু ইসরোই নয় বরং নাসাও ট্র্যাক করছে। চন্দ্রযান 3 কোথায় পৌঁছেছে, কি করছে, তার লোকেশন কি, সমস্ত ডেটার অ্যানালিসিস করছে আর ইসরোকে সব তথ্য প্রেরণ করছে। ইসরো নাসার সাহায্য এই জন্য নিয়েছে কারণ নাসার কাছে ইসরোর চেয়েও বেশি শক্তিশালী সিগন্যাল মজুত রয়েছে। শুধু এটাই নয়, নাসা চন্দ্রযান 3 চাঁদের সাউথ পোলে কোন জায়গায় অবতরণ করবে তার লোকেশনও ট্র্যাক করছে। এর সাথে ইসরো চন্দ্রযান 2 এর অরবিটারের সাহায্যে চন্দ্রযান 3 এর ল্যান্ডিং সাইডের পরীক্ষা নিরীক্ষা করছে। অরবিটারে লাগানো ক্যামেরার সাহায্যে ল্যান্ডিং সাইডের ফটো ক্যাপচার করছে, অর্থাৎ সব দিক দিয়ে সাবধানতা বজায় রাখছে যাতে চন্দ্রযান 3 এর সফট ল্যান্ডিং সম্ভব হয়। কিন্তু ইতিমধ্যে নাসার পক্ষ থেকে চন্দ্রযান 3 কে নিয়ে একটা বড় তথ্য এসেছে, যা শোনার পর ইসরো আশ্চর্য হয়ে গেছে। চন্দ্রযান 3 যেখানে অবতরণ করবে সেখানে নাসা এমন কি দেখে ফেলেছে, আর সেই জায়গাকে দেখে নাসা কেন ভয় পাচ্ছে, নাসা সেই জায়গায় চন্দ্রযান 3 কে অবতরণ করতে কেন বাধা দিচ্ছে। তার আগে জেনে নি নাসা চন্দ্রযান 3 তে এত ইন্টারেস্ট কেন দেখাচ্ছে। যেখানে নিজের মিশনে কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, যেখানে কাউকে কোনো ডেটা সে শেয়ার করে না, তাহলে কেন ভারতের সামনে মাথা নত করলো নাসা? বন্ধুরা, বলে রাখি, নাসা চন্দ্রযান 3 এর ডেটা চায়, এজন্যই তারা ইসরোর সাহায্য নিয়েছে, ইসরোকে সাহায্য করছে। কারণ ইসরো চাঁদের সেই গভীর রহস্য উন্মোচন করতে চলেছে যেটা এখনো পর্যন্ত কেউ করতে সক্ষম হয়নি। চাঁদের সাউথ পোল পর্যন্ত পৌঁছানোর সাহস এখনো পর্যন্ত কেউ দেখায়নি। এই একই জায়গাতে 2 বছর পর 2025 সালে নাসা মহাকাশচারীদের পাঠাতে চলেছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো নাসার কাছে জায়গার বিষয়ে কোনো তথ্যই নেই। যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয় এই জন্য চন্দ্রযান 3 এর ডেটা নাসার জন্য বরদান স্বরূপ। এজন্য নাসাও প্রার্থনা করছে যাতে চন্দ্রযান 3 100% সফল হয়ে যায়। অন্যদিকে চীনও চন্দ্রযান 3 এর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, কিন্তু উল্টো দিক থেকে, অর্থাৎ চন্দ্রযান 3 এর ব্যর্থতার জন্য। চীন সম্পূর্ণরূপে ভয় রয়েছে ভারতের চন্দ্রযান 3 যদি সফল হয়ে যায় তাহলে ভারত চাঁদে কবজা করে নেবে, ভারতের হাতে দুর্লভ সম্পদ লেগে যাবে, চীনের চাঁদে বসতি স্থাপন করার যে স্বপ্ন তা অসম্পূর্ণই রয়ে যাবে। বন্ধুরা, চীন 2019 সাল থেকেই ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে বসে আছে। যখনই ভারত চন্দ্রযান 2 কে লঞ্চ করেছিল তারপরই চীন চাঙ্গি 4 লঞ্চ করেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ইসরোর মিশন ব্যর্থ হয়। আর অন্যদিকে চীন চাঁদে সফট ল্যান্ডিং করতে সফল হয়ে যায়, যার পর এমনটা করা চীন প্রথম দেশ হয়ে যায়। কিন্তু এইবার ইসরো বাজিমাত করে ফেলেছে, কারণ পরের বছর চীনের চাঙ্গি 6 কে লঞ্চ করার কথা ছিল। আর এই বিষয়টাই এখন চীনের সমস্যায় পরিণত হয়েছে। এজন্যই চীন প্রার্থনা করছে যাতে চন্দ্রযান 3 সফল না হয়। বন্ধুরা, বলে রাখি, পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব প্রায় 3,84,400 কিলোমিটার, যেটা অনেক বেশি। আমাদের চন্দ্রযান 3 এই সফর 40 থেকে 42 দিনের মধ্যে সম্পূর্ণ করবে। এই মিশন 23-24 আগস্ট চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে পারে, কিন্তু আমেরিকা, রাশিয়া এবং চীন চাইলেই দূরত্বকে 4 দিনেই সম্পূর্ণ করতে পারবে। আমেরিকা, রাশিয়া এবং চীন চাইলেই এই দূরত্বকে 4 দিনের মধ্যেই সম্পূর্ণ করতে পারবে, কিন্তু ভারত এমনটা কেন করতে পারবে না? তো বন্ধুরা, বলে রাখি, এদের কাছে বেশি অ্যাডভান্স শক্তিশালী রকেট রয়েছে যেটা স্পেসক্রাফটকে ডাইরেক্ট চাঁদে পৌঁছাতে পারবে। ইসরোর কাছে এমন টেকনিক নেই, এজন্য ইসরো চন্দ্রযান 3 কে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরিয়ে ঘুরিয়ে চাঁদে নিয়ে যাচ্ছে, যেটা সহজ নয়। সামান্য ত্রুটিও এই মিশনকে বরবাদ করতে পারে। এখন ইসরোর বিজ্ঞানীরা অনেক কনফিডেন্ট রয়েছে, তাদের চন্দ্রযান 3 এর টেকনিক এবং ডিজাইনের ওপর পুরো ভরসা রয়েছে, কারণ এইবার 5টা থ্রাস্টার ইঞ্জিনের পরিবর্তে 4টে থ্রাস্টার ইঞ্জিন লাগানো হয়েছে, যেটা ব্যালেন্স রেখেই স্পিডকে কন্ট্রোল করে চন্দ্রযান 3 কে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করাতে সক্ষম হবে। বন্ধুরা, শুনতে যতটা সহজ লাগছে কিন্তু এটা ততটাও সহজ নয়, কারণ চাঁদের সাউথ পোলে এমন কিছু জায়গা রয়েছে যেগুলো হাজার হাজার বছর ধরে অন্ধকারে নিমজ্জিত রয়েছে, কারণ সেখানে সূর্যের রশ্মি একদমই পৌঁছায় না। এই জন্য সেখানকার তাপমাত্রা -235 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়, আর এত কম তাপমাত্রায় অনেক মেশিনই কাজ করা বন্ধ করে দেয়। এছাড়াও যাদের সাউথ পোলে অসংখ্য বড় বড় গর্ত থাকার কারণে ল্যান্ডিং করা অনেক মুশকিল। এখনো পর্যন্ত যতগুলো মিশন চাঁদে পৌঁছেছে সেই সবগুলো প্রায় চাঁদের নর্থ পোলে বা তার আশেপাশের এরিয়ায় অবতরণ করেছে। চাঁদের সাউথ পোল একটা যথেষ্ট
রহস্যের জায়গা। এখানে অনেক রহস্যই মাটির নিচে চাপা পড়ে রয়েছে। বিজ্ঞানীদের মনে হয় যে চাঁদের 2 মেরুতেই জল বা বরফ মজুত রয়েছে। এর আগে চন্দ্রযান 1 কে জেনে বুঝে চাঁদের সাউথ পোলে ক্র্যাশ ল্যান্ডিং করানো হয়েছিল, যেখানে তারা জলের অস্তিত্বের কিছু প্রমাণ পেয়েছিল। নাসাও তাদের সোলার অরবিটের মাধ্যমে এই ধরনের তথ্যের প্রমাণ পেয়েছিল। চন্দ্রযান 3 এর মাধ্যমে চাঁদে জল থাকার প্রত্যক্ষ প্রমাণ বের করা যাবে, কারণ সাউথ পোলের তাপমাত্রা যথেষ্ট কম। এজন্য এখানে মজুত জল বরফ আকারে থাকতে পারে। চাঁদে থাকা জলকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে সেখানে বসতি স্থাপন করা অনেক সহজ হবে। এরই সাথে এখানে হাইড্রোজেন পাওয়ার সুবিধার কারণে ফুয়েলও তৈরি করা যাবে। এছাড়াও স্পেস এক্সপ্লোরেশন অনেক সস্তা হবে। এজন্য কোটি কোটি বছর ধরে এখানের মাটি এবং পাথরের মধ্যে যা কিছু মজুদ ছিল সেটা একই রকমই থাকবে। এর মধ্যে কোনো প্রকার পরিবর্তন হবে না, কারণ সৌরমণ্ডলে মজুদ সব পিণ্ড অর্থাৎ গ্রহ এবং উপগ্রহের উৎপত্তি একই প্রক্রিয়াতে এবং একই সাথে হয়েছিল। এজন্য এখানের মাটির যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে আমরা সৌরমণ্ডলের উৎপত্তির বিষয়ও জানতে পারবো। সাউথ পোল এটকেন বেসিন চাঁদে অনেক বড় গর্ত রয়েছে, যেটার ব্যাস প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এত গভীর হওয়ার কারণে এখানে সূর্যের রশ্মি কখনোই পৌঁছায় না, সবসময় অন্ধকারে নিমজ্জিত থাকে, যেই কারণে এখানে জল লিকুইড অবস্থায় না থেকে কঠিন অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। সাউথ পোলেই কেন সবাই যেতে চায়, নর্থ পোলে কেন নয়? তো বন্ধুরা বলে রাখি, চাঁদের নর্থ এবং সাউথ পোলের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। তাও 1990 সালের পর থেকে চাঁদের সাউথ পোলকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এমনটা মনে করা হচ্ছে যে সাউথ পোলের সেরকম ভালো ইমেজিং ম্যাপিং হয়নি। এই জন্য দুনিয়ার সমস্ত স্পেস এজেন্সির নজর এখন চাঁদের সাউথ পোলের দিকেই রয়েছে। এখন জেনে নি নাসা কেন চাঁদে যেতে ভয় পাচ্ছে। নাসা চাঁদে এমন কি দেখে নিয়েছে, কেন অনবরত 3 বছর টানা চাঁদে যাওয়ার পর একদম স্তব্ধ হয়ে গেছে নাসা? কেন 3 বছরে 6টা মুন মিশন সফল হওয়ার পরও নাসা আর কখনো চাঁদে যায়নি? তো বন্ধুরা বলে রাখি, যখন নাসা অ্যাপোলো 11 মিশনে নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিনকে পাঠিয়েছিল তখন তারা চাঁদে কিছু রহস্যময় আওয়াজ শুনতে পেয়েছিল। এর জন্য তারা ভয় পেয়ে গেছিল। বলা এটাও হয় যে ওই দুজন ব্যক্তি এলিয়েনের সম্মুখীন হয়েছিল। এলিয়েনরা তাদেরকে চাঁদে আর কখনো না আসার ওয়ার্নিং দিয়েছিল। শুধু তাই নয়, নীল আর্মস্ট্রং তার ইন্টারভিউতে বলেছিলেন মহাকাশে তাদের স্পেসশিপের পিছু কোনো উন্নত টেকনোলজি সম্পন্ন এলিয়েনরা করছিল। এর সাথে এটাও বলা হচ্ছে যে চন্দ্রপৃষ্ঠে প্রায় 2500 মিটার পর্যন্ত বড় বড় টাওয়ার মজুত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যদি এরকমটা হয়েও থাকে তাহলে এই টাওয়ারগুলো কারা লাগিয়েছে? আর মনে করা হয় এই খোঁজ করার জন্যই নাসা 3 বছরে 6 বার মহাকাশচারীদের চাঁদে পাঠিয়েছিল। এমনটাও বলা হচ্ছে যে এই টাওয়ারগুলোকে এলিয়েন দ্বারা অনেক বছর আগেই লাগানো হয়েছে, যাতে তারা পৃথিবীর ওপর নজর রাখতে পারে। যদিও চাঁদে এলিয়েনের উপস্থিতির কোনো কনফার্মেশন নাসা দেয়নি, কিন্তু যদি চাঁদে এলিয়েন না থাকে তাহলে নাসা কেন টানা 3 বছরে 6টা মুন মিশন করার পরে 1972 সালের পর থেকে আজ পর্যন্ত কোন অ্যাস্ট্রোনটকে চাঁদে পাঠালো না? কেন চাঁদ থেকে ফিরে আসার পর মহাকাশচারীদের মুখ ফ্যাকাশে হয়ে গেছিল? যেহেতু তারা সফল হয়েছিল তাই তাদের তো খুশি থাকার কথা ছিল। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানান। এখন বন্ধুরা, চন্দ্রযান 3 এর সফট ল্যান্ডিং এর জন্য আমাদের ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। এলিয়েনের অস্তিত্বে কি আপনারা বিশ্বাস করেন? নিচে কমেন্টে সেটাও জানান।